হ্যালো স্টুডেন্টস অফ ক্লাস 12 আমরা লাস্ট ভিডিওতে আলোচনা করেছিলাম যে ওহমের সূত্র সংক্রান্ত আলোচনা হয়েছে। সেখানে একটা নতুন ভৌত রাশি, সেটা আমরা রোধের যে একক কিংবা রোধ বলে যে একটা টার্ম, সেটা আমরা আলোচনা করেছি। তো স্বাভাবিকভাবে এবারে যে পরের টপিক রয়েছে তোমাদের সিলেবাসে, সেটা হচ্ছে ছায়া প্রদর্শনী বইতে পেজ নাম্বার 202 থেকে 204 এর স্টার্টিং পার্ট, অর্থাৎ বলা যেতে পারে গাণিতিক উদাহরণের আগে যে অংশটা রয়েছে সেটা আমরা এই ভিডিওতে আলোচনা করে নেব। খুবই সহজ জিনিস রয়েছে, ক্লাস 10 এ তোমরা পড়েছো। আমি জাস্ট ইন শর্ট একটু আলোচনা করে দিই, শুধু মনে করে দিই, কারণ 2 বছর আগে তোমরা পড়েছিলে। তো পরিবাহী রোধ সম্বন্ধে বলতে গেলে তোমরা এই ওহমের সূত্র থেকে তার ধারণা পেয়েছো। তো এই প্রসঙ্গে একটা কথা বলি যে পরিবাহী রোধ সম্বন্ধে, যেটা আমরা ক্লাস 10 আর 12 এ জানলাম, যে পরিবাহী রোধ হচ্ছে একটা ধর্ম, যে ধর্মের জন্য পরিবাহী তার ভেতর দিয়ে যখন তড়িৎ প্রবাহ মাত্রা যায় তাকে বাধা দেয়। এইটা হচ্ছে পরিবাহী রোধ। এবার প্রশ্ন হচ্ছে পরিবাহী রোধ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে। কারণ যখন আমরা ওহমের সূত্র পড়েছি তখন তোমরা নিশ্চয়ই লক্ষ্য করেছো পরিবাহী উপাদানের কথা বলা হয়েছে এবং বিভিন্ন ভৌত অবস্থার কথা বলা হয়েছে। তো সেই উপাদান বলতে কি বোঝাচ্ছে এবং ভৌত অবস্থা বলতে কি বোঝাচ্ছে সেটা থেকেই আমরা আলোচনা শুরু করব। তো উপাদান মানে বলতে এখানে এটা চাইছে যে পরিবাহী কিসের দিয়ে তৈরি। সে কোনো ধাতু, তামার মতো, অর্থাৎ আমি বলছি তামা এরকম একটা পরিবাহী, রূপো কিংবা অ্যালুমিনিয়াম এরকম কোনো ধাতব হলে সে স্বাভাবিকভাবে একটা তড়িৎ সুপরিবাহী পদার্থ হিসেবে এদেরকে আমরা চিনি, যেহেতু ধাতু এদের কাছে মুক্ত ইলেকট্রন রয়েছে যথেষ্ট পরিমাণে। কিন্তু যদি কোনো কুপরিবাহী পদার্থ হয়, যেরকম ধরো অভ্র রয়েছে, কাঁচ রয়েছে, কাগজ রয়েছে, কাঠ রয়েছে, সেটা কুপরিবাহী পদার্থ কিংবা অন্তরক পদার্থ, কারণ এর কাছে মুক্ত ইলেকট্রন নেই সেরকম, সেই জন্য এদের ভিতর দিয়ে তড়িৎ পরিবহন সম্ভব নয়। অবশ্য কোনো আদর্শ অন্তরক কিংবা আদর্শ সুপরিবাহী পদার্থ বলে এরকম কোনো কিছু বাস্তবে হয় না, কিন্তু জেনারেলি যেটা আমরা বলি। এবারে আরো কিছু পদার্থ হয়, যেমন ধরো অর্ধপরিবাহী, তাদের বিহেভিয়ারটা একটু অন্যরকম হয়। তারা 0 কেলভিন উষ্ণতায় অন্তরকের মতো আচরণ করে। যখন উষ্ণতা বৃদ্ধি করা হয়, অর্থাৎ এখানে একটা ভৌত অবস্থার কথা চলে আসছে, টেম্পারেচার চেঞ্জের কথা চলে আসছে, তখন কিন্তু তাদের বিহেভিয়ার চেঞ্জ হয়ে যায়। তো এরকম বিভিন্ন পদার্থের ক্ষেত্রে হয়, যেমন অতি পরিবাহীর ক্ষেত্রেও হয়, যেটা আমরা একটু পরে আলোচনা করব। তো মূল কথা এটাই হচ্ছে পরিবাহীর উপাদান মানে আমরা বলতে চাইছি যে কোন ম্যাটেরিয়াল দেশে তৈরি। পরিবাহী হলে স্বাভাবিকভাবে তার বিহেভিয়ারটা অন্যরকম হবে, সেটা ওহমের সূত্রের নিয়ম মেনে চলবে। কিন্তু কুপরিবাহী পদার্থ কিংবা ডায়োড, অর্ধপরিবাহীর মতো যারা রয়েছে তাদের ক্ষেত্রে বিহেভিয়ারটা কিন্তু অন্যরকম হবে। তো সবচেয়ে প্রথমে তোমাদের আলোচনা এটাই রয়েছে যে পরিবাহী উপাদান মানে যেটা তড়িৎ সুপরিবাহী এবং তড়িৎ কুপরিবাহী পদার্থের কথা বললাম, তাদের কথাই বলা রয়েছে। তারপর রয়েছে পরিবাহী উষ্ণতা। কিন্তু তার আগে দেখবে বইতে একটা কথা বলা রয়েছে যে শুধুমাত্র যে তড়িৎ সুপরিবাহী পদার্থ অর্থাৎ ধাতু তারাই যে তড়িৎ পরিবহন করবে তা নয়। তাছাড়া যেমন ধরো জল কিন্তু তড়িৎ পরিবহন করে, ওই জন্য থেকে ভেজা হাতে কিন্তু শক লাগার সম্ভাবনা বেশি শুষ্ক হাতের তুলনায়। তার মানে জল তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। এবং এছাড়া যেরকম এখানে একটা খুব সুন্দর উদাহরণ রয়েছে, নিম্ন চাপে রাখা কোনো গ্যাস, সেও তড়িৎ পরিবহন করে। এছাড়া আরেকটা উদাহরণ রয়েছে অর্ধপরিবাহী, যেটা আমি আগেই বলে দিয়েছি। তো পরিবাহী উষ্ণতা সম্বন্ধে যদি বলা হয়, যত কোনো ধাতব পরিবাহীর ক্ষেত্রে উষ্ণতা বৃদ্ধি করা হবে, তোমরা ক্লাস 10 এ পড়েছো, তার রোধ বৃদ্ধি পায়। তো স্বাভাবিকভাবে আয়নের সাথে ইলেকট্রনিক কলিশন বেশি হওয়ার জন্য। তো কারণও ক্লাস 10 এ ছিল। কিন্তু অর্ধপরিবাহীর ক্ষেত্রে সম্পূর্ণ বিপরীত, যেটা আমি একটু আগে বললাম। যখনই তোমার টেম্পারেচার ইনক্রিজ করবে, যখন হিট সাপ্লাই দেবে, তখন তার ক্যারিয়ার গুলো, বাহকগুলো, ইলেকট্রন গুলো ভ্যালেন্স ব্যান্ড অর্থাৎ যোজ্যতা পটি থেকে পরিমাণ পটির দিকে যাবে। তার ফলে কিন্তু অ্যাভেলেবল ইলেকট্রন বাহকের সংখ্যা কিন্তু বাড়বে। তার ফলস্বরূপ কিন্তু কি হবে, তার রোধ কিন্তু কমে যাবে। তাহলে তখন দুটো কন্ট্রাডিক্টরি বিহেভিয়ার থাকছে কিন্তু। তাহলে ম্যাটেরিয়াল চেঞ্জ হলে কিন্তু চেঞ্জ হয়, আর টেম্পারেচার হচ্ছে এখানে, অর্থাৎ উষ্ণতা হচ্ছে এখানে এক্সটার্নাল কারণ, যার ফলস্বরূপ কিন্তু বিহেভিয়ারাল চেঞ্জ হচ্ছে। নেক্সট যে টপিক হচ্ছে যে এছাড়া কি কি বিষয় হতে পারে। না, তোমরা সেলেনিয়াম ধাতুর নাম শুনেছো। তো সেলেনিয়াম ধাতুর ক্ষেত্রে যখন আলো পড়ে, একটা নির্দিষ্ট তীব্রতা যদি আলো যখন পড়ছে, তো আলোর তীব্রতার সঙ্গে তার কিন্তু রোধের মান কমে কমে যায়। তো এটাও কিন্তু একটা এক্সটার্নাল ফ্যাক্টর। ওই জন্য ওহমের সূত্রে বলা ছিল যে অন্যান্য ভৌত অবস্থার কথা বলা ছিল, অর্থাৎ পরিবারের নির্দিষ্ট উপাদান এবং অন্যান্য ভৌত অবস্থার উষ্ণতার কথা এখানে বলা হচ্ছে। তো সেই জন্য দেখবে তোমাদের ওহমের সূত্রে যখন আমি যেটা লাস্টে পড়িয়েছিলাম, সেখানে কিন্তু এই কথা বলাই ছিল। তাহলে তাপমাত্রার কথাটা আমরা সেখানে বলেছিলাম, কারণ সেটা এক্সটার্নাল ফ্যাক্টরের মধ্যে পড়ে। কারণ উষ্ণতা পরিবর্তন হলে কিন্তু পরিবাহী রোধ পরিবর্তন হবে। নেক্সট এটা হচ্ছে বিসমাতের উদাহরণ।
তো বিসমাথকে যখন চৌম্বক ক্ষেত্রের মধ্যে রাখা হয় দেখা গেছে তার রোধ কিন্তু খুব বেড়ে যায়। যত চৌম্বক ক্ষেত্রের তীব্রতা অর্থাৎ প্রাবল্য বাড়ানো হবে তার রোধও কিন্তু সেই হারে বেড়ে যায়, তার মানে বাড়ে। তাহলে আগেরটা কম ছিল সেলেনিয়ামের ক্ষেত্রে, এই ক্ষেত্রে বাড়ছে। নেক্সট উদাহরণটা রয়েছে কাঠকয়লা। তো তোমরা জানো কাঠকয়লার যে ফাঁকেগুলো কি থাকে ফাঁকে, না সে ফাঁকগুলোতে কিন্তু কি থাকে না বাতাস থাকে। এবার যদি চাপ দেওয়া হয় সে বাতাসগুলো বেরিয়ে যাবে, তখন কি হবে? আচ্ছা, যে বায়ুগুলো ছিল সেটা কি না সেটাই অন্তরকের মতো কাজ করছিল। তাই জন্য দেখবে এখানে লেখা রয়েছে যে কাঠকয়লা কণাগুলি অনেক কাছাকাছি চলে আসে, এর ফলে কিন্তু রোধ কমে যায়। তাহলে আগে ছিল যেখানে বায়ু বুদবুদগুলো ছিল সেগুলো বেরিয়ে গেছে, তাহলে যে কণাগুলো দূরে দূরে ছিল তারা এখন কাছে চলে এলো, তার মানে ডিসটেন্সটা কমে যাচ্ছে, তার মানে রোধটা কিন্তু কমে যাচ্ছে। এই যে ধর্মগুলো সেলেনিয়ামের ক্ষেত্রে, বিসমাথের ক্ষেত্রে কিংবা এই কাঠকয়লার ক্ষেত্রে, এই ধর্মগুলোকে কাজে লাগিয়ে বিভিন্ন যন্ত্রপাতি তৈরিতে কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভূমিকা কিন্তু পালন করে। তো একটা জিনিস বলা হলো না, সেটা বলে দিই যে আমি উপাদানের কথা যখন বললাম যে তড়িৎ পরিবহন করছে তারা তড়িৎ সুপরিবাহী, তারা ধাতব পদার্থগুলো, কিন্তু কিছু অধাতুও রয়েছে। যেরকম ধরো আমাদের পারদ, সে কিন্তু ধাতু কিন্তু সে তরল অবস্থায়, তবুও সে তড়িৎ পরিবহন করে। কিছু অধাতু রয়েছে যেরকম ধরো গ্রাফাইট রয়েছে, গ্যাস কার্বন রয়েছে, তারাও কিন্তু তড়িৎ পরিবহন করে। তো শুধু যদি ধাতব পদার্থ করে তা না, আবার দেখো তরল অবস্থায় জল রয়েছে, সেও কিন্তু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, গ্যাস নিম্নচাপে সেও করে। তার মানে সবগুলোকে কিন্তু এক্সাম্পল হিসেবে দিতে হবে। নেক্সট যে টপিক আমাদের রয়েছে সেটা হচ্ছে জাস্ট জানার জন্য, সেটা হচ্ছে সুপার কন্ডাক্টর কিংবা অতি পরিবাহী। তো অতি পরিবাহী হচ্ছে একটা বিশেষ ধরনের পদার্থ যার নরমাল বিহেভিয়ার রয়েছে, আবার সুপার কন্ডাক্টিং বিহেভিয়ার রয়েছে। তো 1911 সালে ক্যামেলিং অনস ও NNES, তো উনি সবচেয়ে প্রথম এটা আবিষ্কার করেন। তো উনি লক্ষ্য করেন পারদের ক্ষেত্রে অর্থাৎ মার্কারির ক্ষেত্রে খুব লো টেম্পারেচারে 4.2 ছিল, 4.2 কেলভিন। বুঝতে পারছো খুবই নিম্ন উষ্ণতা। তো অত নিম্ন উষ্ণতা তার বিহেভিয়ারাল চেঞ্জ হয়েছে। অর্থাৎ কি, ধরো এরকম এই একটা টেম্পারেচার, এইটা যদি 4.2 কেলভিন আমি কল্পনা করি, এটা যদি এখানে আমি যদি তার রোধ প্লট করি কিংবা তার রোধাঙ্ক প্লট করেছিল অবশ্য আপেক্ষিক রোধ, তো এই টেম্পারেচারে হঠাৎ করে উষ্ণতা নামাতে নামাতে কমাতে কমাতে একটা পয়েন্টে গিয়ে হঠাৎ করে রোধ শূন্য হয়ে গেল। তার মানে কি, এই উষ্ণতাকে বলা হচ্ছে সংকট উষ্ণতা। সংকট উষ্ণতা বেশি যখন থাকছে তখন সে সাধারণ পরিবাহীর মতো কাজ করছে। আমি পারদের কথা বলছি, সে একটা উত্তর পরিবাহী। কিন্তু 4.2 কেলভিন কিংবা তার জাস্ট এইদিকে লেফটে অর্থাৎ তার বিফোর, সেইখানে কিন্তু আমরা দেখছি তার বিহেভিয়ারটা কিন্তু অতি পরিবাহীর মতো। তাহলে অতি পরিবাহী হচ্ছে কিংবা অতি পরিবাহিতা একটা হচ্ছে ধর্ম যেটা লো টেম্পারেচারে দেখা যায়। সবার ক্ষেত্রে দেখা যায় তা না, সবচেয়ে প্রথমে পারদের ক্ষেত্রে দেখা গেছিল, তারপরে টিনের ক্ষেত্রে কিংবা আরো অনেকগুলো সংকর ধাতুর ক্ষেত্রেও তারপরে আবিষ্কার ধীরে ধীরে হয়েছে। তো এরকম কিন্তু দেখা গেছে। কিন্তু এটা একটা অন্য বিহেভিয়ার, অর্ধ পরিবাহী কিংবা অন্য কারো থেকে আলাদা। অর্ধ পরিবাহী গীতে প্রথমে 0 কেলভিনে থাকছে, অন্তরকের মতো আচরণ, সেখানে রোধ খুব অসীমের মতো। তারপরে টেম্পারেচার যখন বাড়ানো হচ্ছে তখন সে উত্তম পরিবাহীর মতো আচরণ করছে, অর্থাৎ পরিবহন ক্ষমতা বাড়ছে। সে একদম রূপর মতো উত্তম পরিবাহীর মতো আচরণ করবে তা না, কিন্তু একটা পরিবাহীর মতো আচরণ করার চেষ্টা করছে। কিন্তু অর্থাৎ তড়িৎ পরিবহন সে করছে, এবার পরিবাহীর মতো আচরণ করছে না। তোমরা এটা ভেবে নিও না যে ভি সমানুপাতিক আই এর মতো তার লেখচিত্র হয়ে যাবে, সেটা কিন্তু হবে না। পরিবাহীর মতো আচরণ করছে মানে কি, তড়িৎ পরিবহন করছে, সেই সেন্সে আমি কথাটা বললাম। তো এই ক্ষেত্রে যেটা দেখছি অতি পরিবাহিতার ক্ষেত্রে কি হয় না, লো টেম্পারেচার তার তড়িৎ পরিবহন যে করছে, হঠাৎ করে রোধ কিন্তু শূন্য হয়ে গেল। তার মানে বিনা বাধায় এবারে কিন্তু তড়িৎ পরিবহন করে। তো এই ক্ষেত্রে কি হয় না, 4.2 কেলভিনের বাইরে আমি যেহেতু পারদ ধরেছি, অন্য ক্ষেত্রে টেম্পারেচার আলাদা হবে, তো সবার ক্ষেত্রে সংকর উষ্ণতা একই হবে না। তো সংকর উষ্ণতা মানে কি, যে উষ্ণতায় তার রোধের মান শূন্য হয়ে যাচ্ছে প্র্যাকটিক্যালি। তার মানে কি, এর টেম্পারেচারের বিফোরে কি হয় না, এটা হয়ে যাবে সুপার ইলেকট্রন, ইলেকট্রনের আচরণ হয়ে যাবে সুপার ইলেকট্রন, আর তারপরে হয়ে যায় কি, সেটা নরমাল ইলেকট্রনের বিহেভিয়ার হয়। তো বিজ্ঞানী কুপার এবং ওনার সঙ্গে আরো দুজন ছিলেন, তো তারা কিন্তু এই থিওরি দিয়ে নোবেল পুরস্কারও পেয়েছেন। তো তোমাদের এটা নিয়ে বেশি মাথা ঘামানোর দরকার নেই, যারা ফিজিক্স অনার্স নিয়ে পরে পড়বে তারা বিএসসি এবং এমএসসি দুটোতেই কিন্তু এটা বিস্তারিতভাবে পড়তে পারবে। এটা গোটা চ্যাপ্টার রয়েছে এটা। তো সলিড স্টেট ফিজিক্সে এমনিও তোমাদের পরে পড়তে হবে যারা ফিজিক্স নিয়ে মেজর করবে পরে। তো আপাতত এইটুকু বলে রাখি যে অতি পরিবাহিতা একটা ধর্ম, আর যারা পরে তার মানে কি, তাদেরকে অতি পরিবাহী বলছি। তাহলে অতি পরিবাহিতা হচ্ছে একটা ধর্ম, অতি পরিবাহী হচ্ছে তাদের বিহেভিয়ার। তাহলে তাদেরকে অতি পরিবাহী বলা হচ্ছে যাদের ক্ষেত্রে লো টেম্পারেচারে রোধ শূন্য হয়ে যাচ্ছে, আর হাই টেম্পারেচারে কিন্তু বিহেভিয়ারটা নরমাল একটা পরিবাহীর মতোই কিন্তু থাকছে।
নেক্সট টপিক হচ্ছে রোধাঙ্ক এবং আপেক্ষিক রোধের সম্বন্ধে। তো তোমরা যদি একটা সরু একটা জলের পাইপ যদি উদাহরণ নিই, তাহলে পাইপটা যদি সরু হয় স্বাভাবিকভাবে বাধা বেশি, জল যেতে একটু কষ্ট, বাধা বেশি, আর যত লম্বা হবে তত বেশি দূরত্ব কিংবা পথ অতিক্রম করতে হবে, তো রোধটা বেশি হবে। তো সেইখান থেকে আমরা খুব সহজেই কিন্তু এইগুলো বলে দিতে পারি। জালের সঙ্গে দৈর্ঘ্যের সমানুপাতিক, অর্থাৎ দৈর্ঘ্য বাড়লে রোধ বাড়বে এবং প্রস্থচ্ছেদ বাড়লে রোধ কমবে। তো এদেরকে যদি একটা কম্বাইন করি, অর্থাৎ যেটা আমরা ভেদের যেটা সাধারণ নিয়ম, তো সেই যৌগিক ভেদ লাগালে আমরা দেখতে পাচ্ছি একটা ধ্রুবক, অর্থাৎ একটা ধ্রুবক আসছে রো। এই রোকেই আমরা বলে থাকি কিন্তু আপেক্ষিক রোধ বা রোধাঙ্ক। রোধাঙ্ক নামটাই বেশি প্রচলিত। তো আপেক্ষিক রোধ আর রোধাঙ্ক এখান থেকে আমরা তাকে বের করে নিতে পারবো, এটা আসছে। তো তোমরা এখান থেকে ইজিলি দেখতে পাচ্ছ তার ইউনিট কি হবে, তাহলে ওহম মিটার, আর সেন্টিমিটারে করলে ওহম সেন্টিমিটার। তোমরা চাইলে এখান থেকে তার মাত্রাও বের করে নিতে পারো। আমি একটু আগে তোমাদের ওই মনে করে দেখো লাস্ট ভিডিওতে আমরা আর এর মাত্রা বের করেছি, সেই আর এর মাত্রাটা এখানে বসিয়ে দেবে। এর মাত্রা হচ্ছে l স্কয়ার, এর মাত্রা l, বসালে কিন্তু রোধাঙ্কের মাত্রা পেয়ে যাবে। তো রোধাঙ্ক স্বাভাবিকভাবে যেহেতু উষ্ণতার উপর নির্ভর করবে, কারণ রোধ যেহেতু পরিবর্তন হচ্ছে। কিন্তু একটা কথা এখানে বলে রাখি, এই যে রোধাঙ্কের বিহেভিয়ার, একটা পরিবাহের কিন্তু রোধাঙ্ক একটা নির্দিষ্ট ভ্যালুই হয়। রোধ ভ্যারি করছে ঠিকই, কিন্তু তার কিন্তু রোধাঙ্কের মান একটা কিন্তু নির্দিষ্ট হয়। কিন্তু টেম্পারেচার চেঞ্জ হলে তোমরা দেখবে বইতে 203 পেজে একটা ছক দেওয়া রয়েছে, সেখানে কিন্তু 20 ডিগ্রি সেলসিয়াসের স্ট্যান্ডার্ড ভ্যালুগুলো লেখা রয়েছে। তো টেম্পারেচার চেঞ্জ হলে কিন্তু রোধ যেরকম পরিবর্তন হয়, রোধাঙ্ক কিন্তু ফ্লাকচুয়েট করে। এটা কিন্তু মাথায় রাখতে হবে, এটা কিন্তু কনস্ট্যান্ট পুরোটা থাকে না। আর এইখানে আরেকটা জিনিস যেটা রয়েছে, যেটা ক্লাস 10 এ তোমরা পড়েছিলে, যে রোধাঙ্কের সংজ্ঞা আমরা কি দেব না, একটা একক, অর্থাৎ সে 1 মিটার কিংবা 1 সেন্টিমিটার বাহুযুক্ত যদি আমরা একটা একক ঘনক নিই, তো সেই ঘনকে, অর্থাৎ যদি আমি এটা একটা ছোট করে কল্পনা করি যে এটা একটা ঘনক নিয়েছি, তো এটা একক ঘনক যে পদার্থের কথা বলা আছে, সাপোজ ধরো তামার কথা বলা আছে, তাহলে তামা ধরবো আমরা। তো সেই একক ঘনক তামাদি তৈরি, তার যে কোনো দুটি বিপরীত তলে যে মধ্যবর্তী রোধ, তাকেই কিন্তু রোধাঙ্ক বলা হয়। তো আমরা মানটা সম্বন্ধে জানলাম, যেমন ধরো এখানে রয়েছে যে তামার রোধাঙ্ক 1.76 10⁻⁶ ওহম সেমি, বলতে কি বোঝো 20 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা। তাহলে সেই তামা দিয়ে তৈরি একটা ঘনক হবে, যা দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা অবশ্য যেহেতু ঘনক প্রত্যেকটা বাহুই সমান, তো 1 সেমি করে হবে। যদি তোমার এখানে সেমিতে রয়েছে, তাহলে যে কোনো দুটি বিপরীত তলের মধ্যে রোধ হবে সেই মানটা যেটা প্রশ্নে দেওয়া থাকবে, অর্থাৎ 1.76 10⁻⁻⁻6 রয়েছে। এটা ক্লাস 10 এ পড়েছো। এখানে ছক রয়েছে, ছকের কোনো সেরকম গুরুত্ব নেই, শুধু নিজের জানার জন্য, যে আইডিয়ার জন্য যে রোধাঙ্কের মান কেমন থাকে। তো এখান থেকে পরিষ্কার তোমরা বুঝতেও পারবে, যার রোধাঙ্ক কম স্বাভাবিকভাবে সে বেশি উত্তম পরিবাহী, যার রোধাঙ্ক বেশি তার ক্ষেত্রে স্বাভাবিক রোধ বেশি হবে। ওই জন্য দেখবে অভ্র, পোর্সেলিন, কাগজ, কাঁচ, তাদের ক্ষেত্রে অর্ডার হচ্ছে 10⁻13, 17, 11, 14, আর যেখানে ধাতব পরিবাহীর ক্ষেত্রে -6 অর্ডারে। তো এখান থেকে বুঝতে পারছো কে ভালো পরিবাহী তড়িৎের ক্ষেত্রে। তারপর হচ্ছে রোধাঙ্ক এবং পরিবাহিতাঙ্কের কথা আসছে। তো এটা যদি আমরা একটু ডেভেলপ করি, সেটা হচ্ছে ওহমের সূত্র আমরা পড়েছি, সেটা লিখব, এবং আই এর সঙ্গে যে সম্পর্ক, তো আই সমান কি ছিল, Q/T, তাহলে এটা থাকছে। তাহলে এখান থেকে যদি আমরা এখানে তাকে নিয়ে আসি, আমার স্মল টি লেখাটাই ভালো হবে। তাহলে আই ইকুয়াল টু কত আসছে না, Q/t ইনটু R। তো R সমান আমার কত না, এখানে লিখেছিলাম দেখো, Q ইনটু রো L A ইনটু T। এই যে সম্পর্কটা রয়েছে, তো এই সম্পর্কটা থেকে যদি আমরা বলি, যেরকম আমরা এখানে Q যদি বের করি এখানে, তাহলে Q সমান কত আসবে, VA মাইনাস PV, আর এখান থেকে দেখো একটা রো আসছে নিচে, আর কি আসছে না A ইনটু T বাই L আসছে। তো এরকম একটা সম্পর্ক পাওয়া যাচ্ছে। তো তোমরা একটু মনে করে দেখো, আমরা ক্লাস 11 এবং ক্লাস 10 এ তাপের পরিমাণ যখন পড়ি, তখন তাপ পরিমাণ, অর্থাৎ যে পরিমাণ শক্তি তাপ প্রবাহিত হচ্ছে, সেই Q সমান কি ছিল না, এরকম একটা সম্পর্ক ছিল। মনে করে দেখো, আর নিচে একটা D ছিল, যে D এর জায়গায় আমরা L চাইলে লিখতে পারি, কারণ হচ্ছে D
ছিল, তাদের বেদ ছিল, সেই বেদটাকে চাইলে আমরা এল লিখতে পারি সামঞ্জস্য রাখার জন্য। এখানে T1 T2 উষ্ণতা, তো তার ভূমিকা এখানে দেখো বিভব পার্থক্য থাকছে, ক্ষেত্রফল তো থাকছে, আর এই ক্ষেত্রে যে সময় সেই সময়টাও থাকছে, আর বেদ এল এই ক্ষেত্রে আমরা এলই ধরলাম তুলনা করার জন্য। তো এখানে যদি তুলনা করা হয় দেখো কে এর ভূমিকা এখানে থাকছে কিন্তু 1/ρ। কে কে সেখানে বলা হয়েছিল তাপ পরিবাহিতাঙ্ক, তো স্বাভাবিকভাবে আমরা এখানে 1/ρ কে বলবো তড়িৎ পরিবাহিতাঙ্ক, তাকে আমরা ডেনোট করি গ্রিক অক্ষর সিগমা দিয়ে। তাহলে সিগমা ইকুয়ালস টু 1/ρ, এটাও তোমরা ক্লাস 10 এ পড়েছো। এই সিগমা হচ্ছে কি না তড়িৎ পরিবাহিতাঙ্ক। তাহলে বুঝতেই পারছো যা রোধ বেশি কিংবা রোধাঙ্ক বেশি তার তড়িৎ পরিবাহিতাঙ্ক কিন্তু কম, আর যা ক্ষেত্রে রোধ কম তার তড়িৎ পরিবাহিতাঙ্ক বেশি। তবে তড়িৎ পরিবাহিতাঙ্ক বেশি মানে বুঝে নিতে হবে সে বেশি ভালো তড়িৎ সুপরিবাহী। তো এখান থেকে চাইলে তোমরা ইউনিটও বের করে নিতে পারো, যেহেতু এখানে কত ওহম সেমি, তাহলে এটাকে উল্টে দিতে হবে। এটা উপরে যখন চলে যাবে তখন বুঝতেই পারছো এরকম আসবে, কিংবা এই সাইডে লিখলে মিটার ইনভার্স চলে আসবে। তো এই যে উল্টানো আমি লিখলাম যে ওহমকে উল্টে দিলে তাহলে চলে আসছে মো, একে এই সাইডে কিন্তু এস দিয়েও লেখা হয় অর্থাৎ সিমেন্স। ওই জন্য দেখবে আমি তোমাদের দেখিয়েও দিচ্ছি, পেজ নাম্বার 204 এ তোমরা দেখবে সেখানে কিন্তু সিমেন্স কথাটা কিন্তু উল্লেখ রয়েছে, তোমরা সিমেন্সটা লিখতে পারবে, সেটাই বেশি প্রচলিত। অবশ্য মোও চলে, তোমরা ক্লাস 10 তো মো ইউজ করেছো, তো মোটাও লিখতে পারো। এবার প্রশ্ন হচ্ছে যখন একটা বর্তনীতে আমরা অনেকগুলো তড়িৎ যন্ত্র রয়েছে, যে ভোল্টমিটার অ্যামিটার হোক কি অন্যান্য যন্ত্রপাতিগুলো রয়েছে, তো 12 এ তোমাদের প্র্যাকটিক্যাল রয়েছে, তো সেটা যখন যুক্ত করি পরিবাহী তার দিয়ে যুক্ত করি, তো সেই পরিবাহী তারের রোধকে কিন্তু সবসময় নেগলেক্ট করা, সেই রোধটা ধরা হয় না। তো তোমাদের টেক্সট বইতে একটা জাস্ট বোঝানোর জন্য एग्जांपल রয়েছে, দেখবে 204 পেজে, যে 1 মিলিমিটার স্কয়ার অর্থাৎ তার ক্ষেত্রফল তাহলে খুবই সরু, এবং পয়েন্ট এস মানে মিলিমিটারে রয়েছে, সেখান থেকে যদি সিজি স্কয়ার তাহলে 0.01 সেমি স্কয়ার, 1 মিটার লম্বা তার নেওয়া হয়েছে। এবারে r ইকুয়ালস টু রো এল বাই a, আর রো এর মান তো খুব বেশি হবে না, কারণ একটা উত্তম পরিবাহী নেব আমরা, তামার তার ব্যবহার করি ল্যাবে, ঘরেও যেটা ব্যবহার করে তামার তার, রূপোর তার অনেক বেশি দাম সেই জন্য ব্যবহার করা হয় না। তো সেটা ব্যবহার করলে কত আসছে রোধ না 0.0176, তাহলে রোধ অনেক কম, সেই জন্য ক্যালকুলেশনে তাদের রোধ ধরা হয় না, এবং ধরে নেওয়া হয় যে তারা প্রবাহ মাত্রা খুব একটা কিংবা বিভব পার্থক্যের কোনো পরিবর্তন সেরকম ঘটাচ্ছে না। ওই জন্য এটা কিন্তু মনে রাখবে, তড়িৎ বর্তনীতে যে বিভিন্ন তড়িৎ যন্ত্রকে যে সংযোগ করা হচ্ছে যে তার দিয়ে, সেগুলো কিন্তু রোধহীনই আমরা ধরি। লাস্ট টপিক আমাদের এই ভিডিওতে, সেটা হচ্ছে শর্ট সার্কিট। কথাটা কিন্তু খুবই প্রচলিত, আমরা অনেক সময় বলি যে শর্ট সার্কিট কারণবশত কোথায় আগুন লেগে গেছে, খুবই জীবনহানি ঘটানোর সাথে সাথে অনেক ক্ষতি হয় প্রতি বছরই বিভিন্ন কারণে, শর্ট সার্কিট জনিত কারণে। তো শর্ট সার্কিটের সবচেয়ে সহজ ভাবে বোঝাতে গেলে আমি মনে করি এটাই হবে, যে একটা ব্যাটারি প্লাস এবং মাইনাস প্রান্ত রয়েছে, তোমরা জানো পজিটিভ পোল নেগেটিভ পোল, অর্থাৎ ধনাত্মক তড়িৎদ্বার এবং ঋণাত্মক তড়িৎদ্বার দুটো সাইড থাকছে। একটা পরিবাহী তার দিয়ে যদি আমি এরকম যুক্ত করে দিই, তো বুঝতেই পারছো কোনো বাধা নেই, প্লাস মাইনাস দুটো একদম অপোজিট পোলের মতো, তো তাহলে কি হবে খুব বেশি পরিমাণে প্রবাহ মাত্রা কিন্তু প্রবাহিত হবে, তাহলে তারটা উত্তপ্ত হবে, তো তারের তো ক্ষতি হবে, তড়িৎ কোষটাও কিন্তু ক্ষতিগ্রস্ত হবে, অর্থাৎ নষ্ট হয়ে যাবে। তো এই যে অবস্থা, একেই আমরা বলে থাকি শর্ট সার্কিট, তার মানে বাধা ছাড়, তার মানে থিওরিটিক্যালি বলতে পারি অসীম প্রবাহ মাত্রা যাচ্ছে, এখানে তো অসীম যাবে না, কিন্তু কথা প্রসঙ্গে বলছি। তাই দেখো বইতেও এখানে লেখা রয়েছে যে একেই আমরা শর্ট সার্কিট বলে থাকি, যেহেতু আমরা তার নিয়েছি, সেটা পরিবাহী তার, সেটা তো তামার তার সাপোজ, সেই তারের রোধ তো খুবই কম অর্থাৎ নগণ্য, সেই জন্য কিন্তু কি হচ্ছে খুব দ্রুত, এবং দ্রুত তো যাবেই প্রবাহ মাত্রা মানে খুব বেশি পরিমাণে প্রবাহ মাত্রা চলে যাচ্ছে এবং সেটা ক্ষতিগ্রস্ত করছে। তাই দেখবে বাড়িতে যাতে করে ক্ষতিগ্রস্ত না হয়, মানে জীবন ক্ষতির সঙ্গে সঙ্গে যন্ত্রপাতি ইলেকট্রিক্যাল ইকুইপমেন্টসের ক্ষতি, সেই জন্য দেখবে ফিউজ ব্যবহার করা হয়। এখন তো অনেক উন্নত এমসিবি চলে এসেছে, যেগুলো হচ্ছে মিনিয়েচার সার্কিট ব্রেকার, যেগুলো আমরা আরো বেশি কার্যকরী ফিউজের থেকেও। তো ফিউজ তো এমনিও ব্যবহার হচ্ছে না তা নয়, মেইন সুইচে রয়েছে, ঘরের বোর্ডেও রয়েছে, আর যাদের ক্ষেত্রে এমসিবি রয়েছে ঘরের বোর্ডে ফিউজ না লাগালেও হয়। তো এখানে আলোচনা শেষ করছি, এই থিওরিটা শেষ হচ্ছে, কিন্তু এই 204 থেকে 205 পেজের মধ্যে 7খানা নিউমেরিক্যাল রয়েছে, বইতে উদাহরণে করে দেওয়া হয়েছে। এই 7টাই খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে, তার মধ্যে স্পেশালি আমি বলবো আমাদের 2, 4 সবগুলোই করতে বলছি, 2, 4, 6 একটু বেশি ভালো করে করতে হবে, কারণ এই টাইপের প্রশ্ন এইচএসে আসার সম্ভাবনা প্রবল রয়েছে। তো এই জন্য আমি বলবো
সাতটাই করবে, কিন্তু 2, 4, 6 কে একটু বিশেষ গুরুত্ব দিয়ে দেখতে হবে। আমরা নেক্সট ভিডিওতে রোদের উষ্ণতা গুণাঙ্ক বলে একটা ছোট্ট টপিক রয়েছে, সেটা নিয়ে আমরা আলোচনা করব। সবাই সুস্থ থেকো, সাবধানে থেকো। পরের ভিডিওতে আবার দেখা হবে। কোনো রকম বুঝতে অসুবিধা থাকলে কমেন্ট করে জানাবে। নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। টিল দেন, বাই।